বিদেশ থেকে কেউ এসে বিএনপিকে চাঙ্গা করার মতো পরিস্থিতি নেই বললেন ওবায়দুল কাদের। শহীদ মিনারে মুক্তিযুদ্ধের সংগঠক হায়দার আকবর খান রণকে গার্ড অব অনার, সিপিবির লাল সালাম। ডিএনএ পরীক্ষায় 90% জটিল মামলার রহস্য উন্মোচন, চাপ বাড়ছে সিআইডির একমাত্র ল্যাবে। সমাবর্তন বর্জন, বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়, ইসরায়েলকে দ্রুত গাজা ছাড়ার আহ্বান ব্লিংকেনের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বিদেশ থেকে কেউ এসে বিএনপিকে চাঙ্গা করবে সেই পরিস্থিতি এখন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত আওয়ামী লীগ সরকার কাউকে ভয় পায় না। বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে, এজন্য তাদের বড় মাশুল দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের ছাড় দেওয়া হবে না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, বিদ্রোহী প্রার্থী ও স্বজন প্রীতিকারীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। এবং যারা এ দাপটটা দেখাবে, তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সাক্ষাতে রাষ্ট্রদূত সৌদি আরবের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। পবিত্র হজকে স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে সৌদি সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন ইসা বিন ইউসুফ আল দুহাইলান। এ সময় বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রতিম দেশ হিসেবে সহযোগিতা অব্যাহত রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া এই সাক্ষাতে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। ডিএনএ পরীক্ষায় রহস্য উন্মোচিত হচ্ছে, 90% জটিল মামলার, গ্রেফতার হচ্ছে আসামিরা। এ কারণে সারা দেশ থেকে আলামত পরীক্ষার চাপও বাড়ছে সিআইডির একমাত্র ডিএনএ ল্যাবের উপর। 21 টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। বলেছেন, বিভাগীয় পর্যায়ে ল্যাব স্থাপন করা হলে মামলা তদন্তে আরও গতি বাড়বে। মামুন মোল্লার ক্যামেরায় দীপু শিকদারের বিশেষ প্রতিবেদন। এই নারীর ছদ্মনাম লিলি, এসেছেন ঢাকার বাইরের একটি জেলা থেকে। নিজ শিশু সন্তান নিয়ে স্থানীয় পুলিশের সহায়তায় পিতৃত্বের দাবিতে ডিএনএ পরীক্ষার জন্য হাজির হয়েছেন সিআইডির প্রধান কার্যালয়ে। প্রেমের সম্পর্ক হয়, তারপর থেকে কনসেপ্ট হয়ে যায়, তারপর বেবি হয়। ও প্রথমে মাইনা নিতে চেয়েছে, পরে আর মাইনা নিব না। তারপর আমরা মামলা করি, কোর্টে বলছে কি হ্যাঁ এই বাচ্চা আমার, এই কাজ আমি করছি। তারপর ডিএনএ টেস্ট করাইছে ঢাকা মেডিকেল হাসপাতালে। পরে ওইখান থেকে 2 নাম্বার রিপোর্ট করে জামিনে আসছে। তারপরে এখানে আমরা আসছি ডিএনএ টেস্ট করানোর জন্য। প্রতিদিনই সারা দেশ থেকে খুন, ধর্ষণ, বাবা মায়ের পরিচয় নিশ্চিত সহ স্পর্শকাতর অনেক ঘটনায় রহস্য উদ্ঘাটিত হচ্ছে এই ডিএনএ ল্যাবের মাধ্যমে। কিন্তু বিপত্তি বাধে দ্রুত রিপোর্ট পাওয়া নিয়ে। একটি মাত্র ডিএনএ ল্যাব হয় দূর দূরান্তের জেলা থেকে রাজধানীর বুকে সিআইডি সদর দফতরে ছুটে আসতে হচ্ছে তদন্তকারী কর্মকর্তাদেরও। আসামি নিয়ে আসছি ডিএনএ প্রোফাইল করার জন্য এবং ভিকটিমের ভ্যাজানাল সোয়াব নিয়ে আসছি। মামলা তদন্তের এই ডিএনএ প্রোফাইলের রিপোর্টটা পাইতে একটু সময় লাগে। এইটা যতটুকু একটু সময় কম নেওয়া হবে বা দ্রুত সময়ের মধ্যে পাবো, মামলা নিষ্পত্তির ক্ষেত্রে আমাদের একটু সময় কম লাগবে। ডিএনএ ল্যাবটা যদি বিভাগীয় পর্যায়ে হইতো, তাহলে হয়তো যারা দূরে থেকে আসতে ওদের জন্য হয়তো সময়টা বেঁচে যেত। ল্যাবের কার্যক্রম দেখতে অনুমতি মেলে 21 টিমের।
নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য আসে এই কক্ষে। পরবর্তী পরীক্ষার জন্য চলে যায় ডিএনএ ল্যাবের আরেকটি কক্ষে। এভাবে সতর্কতার সঙ্গে প্রতিটি ধাপ পার করে তবেই আসে চূড়ান্ত ফলাফল। তার মধ্যে এইটা একটা অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা যে -20 এবং 4 এখানেও কিছু স্যাম্পল। সিআইডি প্রধান বলছেন, এই প্রক্রিয়ায় 90% মামলার রহস্য উন্মোচন হচ্ছে। র্যাপিড অ্যানালাইজার এটা হলো আপনার উইদিন 24 আওয়ার্সের মধ্যে রিপোর্ট পাওয়া যায়। আর এই মুহূর্তে আমাদের কাছে যে মেশিন আছে, অ্যানালাইজারগুলি আছে, এটা মিনিমাম 5-7 দিন লেগে যায়। সো আমার যদি র্যাপিড অ্যানালাইজারটা এসে যায় তাহলে আই হোপ দ্যাট উইদিন 1 or 2 মাসের মধ্যে আমরা আমাদের ব্যাকলগগুলি পুরানো পেন্ডিংগুলি সমাধান করতে পারি। সিআইডি যেসব মামলাগুলি ডিটেকশন করে মোর দ্যান 90% মামলা ডিটেকশন হয়ে যায় এবং আসামিকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হই। তবে বিভাগীয় পর্যায়ে প্রধানমন্ত্রী ডিএনএ ল্যাব তৈরির উদ্যোগ স্বস্তির বার্তা দিচ্ছে পুলিশ বিভাগে। মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্য বলেছেন যে বিভাগীয় শহরে ডিএনএ ল্যাব এবং আইটি ফরেনসিক ল্যাব করবেন এবং আমরা আশাবাদী যে এই ল্যাবগুলি বিভাগীয় পর্যায়ে যদি স্থাপিত হয় মামলার তদন্তের গতি বাড়বে। বর্তমান ডিএনএ ল্যাবটিতে আরও কিছু অত্যাধুনিক সফটওয়্যার যুক্ত হওয়ার মধ্য দিয়ে কাজের গতি আরও বাড়বে বলে মনে করেন সিআইডি প্রধান। আমাদের সফটওয়্যার এবং এটা এক্সপানশন করার জন্য কিছু ইকুইপমেন্ট দরকার। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। মার্ক্সবাদী আন্দোলনের নেতা কমরেড হায়দার আকবর খান রণকে শেষ শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে গার্ড অব অনার প্রদান করা হয় মহান মুক্তিযুদ্ধের এই সংগঠককে। এর আগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে শ্রদ্ধা জানানো হয় দলের বর্ষিয়ান উপদেষ্টাকে। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। মুক্তি ভবনে শেষ শ্রদ্ধায় সিক্ত বামপন্থী তাত্ত্বিক হায়দার আকবর খান রণর মরদেহ নিয়ে শোক র্যালি। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবীণ এই রাজনীতিককে লাল সালাম জানায় তার দল সিপিবি। পুলিশের চৌকস একটি দল গার্ড অব অনার দেয় বাঙালির মুক্তি সংগ্রামের এই সংগঠককে। এরপর সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন লাল পতাকায় মোড়া রণর কফিনে। মানুষের অধিকারের জন্যে, সমাজের সাম্য প্রতিষ্ঠার জন্যে যেই তার বাসনা সেটা আজীবন বজায় রেখেছে। চার মূলনীতি গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র, এই যে 4 নাম্বার যে সমাজতন্ত্রের বাংলাদেশ গড়ার যে আমাদের আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এখনো চলছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও এ সময় শ্রদ্ধা জানান। সারা জীবন সংগ্রাম করেছেন এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের মানুষের উন্নয়নের জন্য চেষ্টা করেছেন। এমন নির্মোহ এবং সৎ মানুষ বাংলাদেশে রাজনীতিতে বিরল এবং উনি যতদিন বেঁচে ছিলেন আমার মনে হয় যে বাম ঘরানার রাজনীতিতে সবাই শ্রদ্ধার পাত্র ছিলেন। এই চলে যাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে, আদর্শবাদী রাজনীতির ক্ষেত্রে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করল। হায়দার আকবর খান রণ কখনোই বিভ্রান্তিতে ভোগেননি। বাংলাদেশের প্রশ্নে, জনগণের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে উনি আপোষহীন লড়াই করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে মরদেহ দাফন করা হবে। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এবার সমাবর্তন অনুষ্ঠান বর্জন করল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রের 130 শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বিক্ষোভ কর্মসূচি। এদিকে ইসরায়েলি সেনাদের দ্রুত গাজা ছাড়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এ পর্যন্ত হামলায় গাজায় নিহতের সংখ্যা 35,000 ছাড়িয়েছে। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। নেই আধুনিক নৌযান আর অস্ত্র সরঞ্জাম, সুন্দরবন রক্ষীদের অরক্ষিত জীবন। আমন্ত্রণ আবারও দুপুর 2:21 সংবাদে। সোমালিয়ার জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ আজ
পৌঁছাবে কক্সবাজারের কুতুবদিয়ায়। জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান SR শিপিং লিমিটেড কর্তৃপক্ষ জানায়, রোববার বিকাল ৩টা ৫০ কুতুবদিয়া থেকে প্রায় ৩৫০ নটিক্যাল মাইল দূরে ছিল MV আবদুল্লাহ। কুতুবদিয়ায় আসার পর নাবিক ও ক্রু সদস্যদের একটি নতুন দল সেখানে পাঠানো হবে। ফেরত আসা ২৩ নাবিককে মঙ্গলবার KSRM লাইটার জেটি সদর ঘাটে নেওয়া হবে এবং সেখান থেকে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যাবেন। সোমালি জলদস্যুদের হাতে অপহরণের ১ মাস পর গত ১৩ এপ্রিল মুক্তি পায় ২৩ নাবিকসহ MV আবদুল্লাহ। নেই আধুনিক অস্ত্র, নৌযান ও সরঞ্জাম, নেই নিরাপদ বাসস্থানও। এমন অরক্ষিত জীবন আর প্রতিকূল পরিস্থিতিতে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন পাহারা দিচ্ছেন বনরক্ষীরা। মংলা প্রতিনিধি আবুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। চারদিকে পানি, ভেতরে বন। প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ২/৩ বাংলাদেশে, যার আয়তন ৬,০১৭ বর্গ কিলোমিটার। বিশাল এ দুর্গম বন রক্ষায় দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন বন বিভাগের ১৯১ জন রক্ষী। অথচ যেসব রক্ষী দায়িত্ব পালন করেন তাদের জীবনেই অরক্ষিত। নেই আধুনিক নৌযান, সরঞ্জাম ও অস্ত্র। ১৬টি স্টেশন ও ৬৩টি টল ফাঁড়িও নিরাপদ নয়, ফলে ঝুঁকি নিয়ে অভিযান চালান তারা। উন্নত মানের কোনো অস্ত্র হলে আমাদের এই দুষ্কৃতকারীদের ধরতে অনেক সুবিধা হবে। গরম জলে পর্যটক যখন হঠাৎ আসে, কোনো সময় দেখার লোক আসে, তখন অত দরকার হয়, কিন্তু যখন প্রচুর আসে তখন কিন্তু যে কয়জন আসে দিয়ে হয় না। বনরক্ষীরা বলছেন, বন ঘিরে অনেক অপরাধ সংঘটিত হয়। সুন্দরবনে আশ্রয় নেয় অনেক অপরাধীও। বনের কাঠ চুরি করে নিয়ে যায় দস্যুরা। বন রক্ষায় বনের এক অংশ থেকে অন্য অংশ যেতে জলপথেই একমাত্র ভরসা, কিন্তু চলাচলের জন্য নেই আধুনিক জলযান। দ্রুতগামী জলযান হলে আমাদের সুন্দরবনের সার্বিক অপরাধ উদ্ঘাটন এবং পরিচালনা করতে আমাদের আরও সুবিধা হয়। প্রশাসন দিক যে আমরা জনগণ আছি, কর্মচারী আছি, অনেক কম স্বল্পতা, যার কারণে আমরা দেখা যায় অনেক অভিযান কিংবা দুষ্কৃতিকারীদের অপরাধ উদ্ঘাটন করতে আমরা সক্ষম হই না। তবে বন কর্তৃপক্ষ বলছে, সুন্দরবন রক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সুন্দরবন সুরক্ষা একটা প্রকল্প আছে, সেটা বাস্তবায়নাধীন রয়েছে এবং ওই প্রকল্পের আওতায় আমাদের কিছু নতুন জলযান অন্তর্ভুক্ত রয়েছে। আশা করছি প্রকল্পগুলো বাস্তবায়ন করলে আমাদের যে অবকাঠামোগত সমস্যা কিংবা জলযানের সমস্যা, এটা অনেকাংশে লাঘব হবে। দেশের অর্থনীতিতে সুন্দরবনের অবদান প্রতি বছর প্রায় ৫,৫০০ কোটি টাকা। বনের সম্পদ রক্ষায় বনরক্ষীদের সুযোগ সুবিধা নিশ্চিতে সরকার উদ্যোগী হবে, প্রত্যাশা বনরক্ষীদের। খুরশিদ আলম মুকুল, ২১শে টেলিভিশন। দেশে স্থানীয় বাজারের পোশাকপল্লী হিসেবে খ্যাত মুন্সিগঞ্জের সিপাহীপাড়া, বজ্রযোগিনী ও শাঁখারী বাজার এলাকা রয়েছে প্রায় ২ সহস্রাধিক ছোট কারখানা। তৈরি হচ্ছে নানা রঙের কাপড় দিয়ে বাহারি ডিজাইনের পোশাক। মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটুর তথ্য ও ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। ঢাকার অদূরে মুন্সিগঞ্জ সদর উপজেলার মীর কাদিম পৌরসভার গোয়ালঘুন্নি, দরগাবাড়ি, কাঁঠালতলা, রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া, সুখবাসপুর, পঞ্চসার ইউনিয়নের শাঁখারীবাজার, তেলের বিল গ্রাম। এসব গ্রামের প্রতিটি বাড়ি যেন একটি ক্ষুদ্র পোশাক কারখানা। এখানকার পোশাক ঢাকার ইসলামপুর, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জের বড় বড় পাইকারি বাজার হয়ে দেশের বিভিন্ন অঞ্চলের বিপণী বিতানে। এলাকার মিদে ঠিক আছে, শিবেপাড়ার মিদে শাঁখারী বাজার সবচেয়ে বেশি জনপ্রিয়তা এই দর্জি কারখানার। ঠিক আছে, আমাকে হলো পূর্বপুরুষ থেকে এই দর্জি কারখানা এটা চলে। কাপড় আনা হয় নারায়ণগঞ্জ থেকে, ইসলামপুর থেকে কাপড় আনা হয়। আমরা সকাল 10টা থেকে রাত 3টা পর্যন্ত কাজ করি। পাইকারি সেল দেই নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, সদরঘাট আমরা পাইকারি সেল দিই। ওখান থেকে যারা খুচরা বিক্রি করে তারা ওখান থেকে নেয়। এই পোশাক পল্লীতে কম্পিউটারাইজড এমব্রয়ডারি মেশিনে করা হয় বাহারি ডিজাইনের নান্দনিক কাজ। পোশাককে বর্ণিল করতে কারিগররা নিপুণ হাতে যুক্ত করেন রং বেরঙের লেস, চুমকি এবং পুঁতি। যে দর্জি কারখানার লোক তো আমাদের কাছে ডিজাইন আর আপনার ওই যে কাপড়টা নিয়ে আসে, তো আমরা ডিজাইনটা করে দেই। নায়রা, আলায়া, পাতি জর্জেট, এই 3টা মাল নিয়ে আমরা বেশিরভাগ পাইকারেরা চাহিদা বেশি করতেছে। কলাই কুচি মাল, বাদুর মাল, আতাই কুচি, বিভিন্ন রকমের মাল। মুন্সিগঞ্জের বিসিক কর্মকর্তারা জানান, এই পোশাক পল্লীতে অন্তত ৩০,০০০ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে।
বিকাশের ধারা অব্যাহত থাকলে একসময় আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই পোশাকের খ্যাতি ছড়িয়ে পড়বে। তাদের যে ব্যবসার ধারাবাহিকতা রয়েছে, তাদের এই উন্নত ডিজাইন, তাদের বিপণন ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা সহ মার্কেটিং ব্যবস্থাপনা সহ সকল আঞ্জাম সকল কিছু যথাযথভাবে সম্পাদন করতে পারলে কিভাবে লাভবান হবে। গেল ঈদ উল ফিতরে এখান থেকে প্রায় ৩০০ কোটি টাকার পোশাক বিক্রির লক্ষ্যমাত্রা ছিল। মাসুমা লিসা, ২১ টেলিভিশন। শেষ করছি দুপুর ২টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিদেশ থেকে কেউ এসে বিএনপিকে চাঙ্গা করার মতো পরিস্থিতি নেই, বললেন ওবায়দুল কাদের। শহীদ মিনারে মুক্তিযুদ্ধের সংগঠক হায়দার আকবর খান রনকে গার্ড অব অনার, সিপিবির লাল সালাম। ডিএনএ পরীক্ষায় ৯০ জটিল মামলার রহস্য উন্মোচন, চাপ বাড়ছে সিআইডির একমাত্র ল্যাবে। সমাবর্তন বর্জন, বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়, ইসরায়েলকে দ্রুত গাজা ছাড়ার আহ্বান ব্লিংকেনের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ৬টায় দেখার আমন্ত্রণ রইল।